Where is the voter? Why they are missing? अभी तो सिर्फ उनके नाम कट रहे हैं, फिर भी ममता दीदी के पेट में गुड़ 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 होने लगा है। ममता दीदी धैर्य रखो, सिर्फ नाम काटना नहीं, भाजपा सरकार आने के बाद एक एक घुसपैठिए को चुन चुन कर बंगाल के बाहर निकालने का। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলা রাজনীতির কথা। বন্ধুরা, আপনারা জানেন যে এই মুহূর্তে ইরানের সঙ্গে ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ চলছে এবং সেই যুদ্ধে যেটা দেখা যাচ্ছে যে ইরান যদি 100টি ক্ষেপণাস্ত্র ছোড়ে তাহলে ইসরায়েল এবং আমেরিকা 1000টি ক্ষেপণাস্ত্র ছুটছে, 1000টি বোমা ইরানের উপরে মেরে দিচ্ছে। আর ঠিক একই রণকৌশল যেন এবার বিজেপি এই পশ্চিমবঙ্গের জন্য নিয়েছে। সেরকমই কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যদি বিজেপির বিরুদ্ধে 5টি রণকৌশল তৈরি করে থাকেন, 5টি ছক কষে থাকেন, তাহলে উল্টো দিকে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়দের বিরুদ্ধে 50টি ছক কিংবা রণকৌশল কিন্তু তৈরি রাখছে। বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 2021 সালের বিধানসভা ভোটের যে প্রচার, সেই প্রচারে তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এই অমিত শাহ কিংবা বিজেপির কেন্দ্রীয় নেতাদের পরিযায়ী পাখি বলে কটাক্ষ করেছিলেন, বহিরাগত বলে কিন্তু কটাক্ষ করেছিলেন। আর সেই কটাক্ষ বাংলার মানুষ তখন বেশ ভালোভাবেই নিয়েছিল। বাংলার মানুষ কিন্তু একেবারে দুহাত ভরে তৃণমূলকে ভোট দিয়েছিল। কিন্তু আশ্চর্যের যেটা ব্যাপার হলো যে সেই বহিরাগত কিংবা পরিযায়ী পাখি কটাক্ষকে হাতিয়ার করেই এবার যেটা দেখা যাচ্ছে যে বিজেপি আরও বেশি করে কেন্দ্রীয় নেতাদের কিন্তু এবার এই পশ্চিমবঙ্গে ভোটের আগে পাঠাতে শুরু করেছে। একের পর এক কেন্দ্রীয় নেতা তো আসছেনই, কিন্তু আজকে যেটা দেখা গেল যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পাশাপাশি এক ঝাঁক কেন্দ্রীয় নেতা এদিন পশ্চিমবঙ্গে এসে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একদিনেই প্রায় হাফ ডজন পরিবর্তন যাত্রা শুরু করিয়ে দিলেন। আর এই যে বিজেপির রণকৌশল, সেই রণকৌশল দেখেই রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে বিজেপি আসলে তৃণমূলের বিরুদ্ধে 2026-এ অল আউট লড়াইয়ে নেমেছে, পুরোপুরি ফিনিশ করার লড়াইয়ে নেমেছে, সেটা কিন্তু কোথাও যেন বোঝা যাচ্ছে। আর এবার মানে 2026-এর বিধানসভা ভোটে বিজেপি যে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করছে এমনটা কিন্তু নয়। বিজেপি কিন্তু আগামী 10 বছরের কথা এখন থেকেই ভাবতে শুরু করেছে যে এবার যদি তৃণমূলকে না হারানো যায় তাহলে এই পশ্চিমবঙ্গে আগামী 10 বছরে কি হতে পারে, কি হতে চলেছে, সেটাও কিন্তু বিজেপি এখন থেকেই বুঝে ফেলেছে এবং বাংলার মানুষকেও কিন্তু বোঝাতে শুরু করেছে। আর সেটা কি? তো বন্ধুরা, এদিন কেন্দ্রীয় বিজেপির নাম্বার 2 নেতা মানে নরেন্দ্র মোদীর পর যার স্থান, সেই অমিত শাহ একটা নতুন কথা বলেছেন। আর সেই নতুন কথাটা কি? নতুন কথা যেটা হলো যে এবার যদি তৃণমূল ক্ষমতায় আসে তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলা সামলাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বাংলা চালাবে। যদিও অমিত শাহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেননি, তার বদলে তিনি বলেছেন ভাইপো, পিসি নয়। এবার যদি তৃণমূল ক্ষমতায় আসে তাহলে বাংলা ভাইপো চালাবে। এই যে অমিত শাহের বক্তব্য কিংবা ভবিষ্যৎবাণী, সেই ভবিষ্যৎবাণী যতটা না বিজেপির কর্মী সমর্থকদের চমকে দিয়েছে, তার থেকে কিন্তু বেশি চমকে দিয়েছে তৃণমূলের মমতাপন্থী নেতা মন্ত্রীদের। কেননা 26-এর বিধানসভা ভোটকে সামনে রেখে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব আপাতত কিছুটা ঢেকে ঢুকে রাখা গেলেও, চেপে রাখা গেলেও, তৃণমূল জিতলেই কিন্তু সেই গোষ্ঠী দ্বন্দ্ব কিছুদিন পরে ফের চাগার দিয়ে উঠবে এবং তার কিছুটা ইঙ্গিত কিন্তু এরই মধ্যে ভাইপো মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু দিয়ে দিয়েছেন। এই প্রতিকুর রহমানকে যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে নিয়ে এলেন, জয়েন করালেন, সেদিনই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করার কথা বলেছেন, প্রধানমন্ত্রী দেখার স্বপ্ন দেখেছেন এবং তিনি যেটা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে নাকি প্রধানমন্ত্রী হওয়ার সব গুণই আছে। এখন আপনারা জানেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করার একটা হাওয়া তৃণমূল 2024-এর লোকসভা ভোটের আগে একবার তোলার চেষ্টা করেছিল, কিন্তু কংগ্রেস, রাহুল গান্ধীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে পাত্তা না দেওয়ায় সেই হাওয়া খুব একটা কেউ খায়নি।
সেই হাওয়া খুব একটা চলেনি। আর তারপরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছিলেন যে তাকে আসলে দলের কিছু লোকই গাছে তোলার চেষ্টা করছে। আর সেই লোকগুলো কারা? যারা জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রধানমন্ত্রী পদের পদপ্রার্থী হয়ে দিল্লিতে ঘোরাঘুরি শুরু করেন তাহলে পশ্চিমবঙ্গটা সামলানোর সুযোগটা পেয়ে যাবেন। আর সেই কথাটাই এদিন অমিত শাহর মুখ দিয়েও কিন্তু বেরোলো। এখন এখানে খেয়াল রাখার যেটা বিষয় হলো যে অমিত শাহ, যাকে কিনা বিজেপির চাণক্য বলা হয়, তিনি যখন এই কথাটা বলছেন যে এবার তৃণমূল ভোটে জিতলেই ভাইপো বাংলা চালাবে, তার মানে বন্ধুরা নিশ্চয়ই একটা রাজনৈতিক রণকৌশল এই অমিত শাহর মতো রাজনৈতিক নেতারা বুঝতে পেরেছেন যে তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় অন্য একটা খেলা খেলার ছকে আছে। আর সেই খেলাটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এবার যদি তৃণমূল ভোটে জয়ী হয়ে যায় তাহলে কিন্তু দিল্লিতে তিনি মোদি শাহদের পথের কাঁটা হওয়ার চেষ্টা করবেন। তিনি কিন্তু মোদি শাহদের পেছনে লাগবেন আর পুরো পশ্চিমবঙ্গের দায়িত্ব কিন্তু তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে ছেড়ে দেবেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো পশ্চিমবঙ্গে কিন্তু ডায়মন্ড হারবার মডেল চালু করার সুযোগ পেয়ে যাবেন। সেই সুযোগটা কিন্তু কোনোভাবেই বিজেপি এই পিসি কিংবা ভাইপোকে দিতে চাইছে না। আর সেই কারণেই কিন্তু এবার বিজেপি পশ্চিমবঙ্গে তৃণমূল কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অল আউট লড়াইয়ে নামতে চাইছে, পুরো ফিনিশের লড়াইয়ে কিন্তু নামতে চাইছে। আর সেই কারণেই কিন্তু এদিন অমিত শাহ পশ্চিমবঙ্গে এসে বেশ কয়েকটা পরিকল্পনার কথাও আগেভাগে জানিয়ে দিয়েছেন। বলেছেন যে সরকারি কর্মচারীদের ৪৫ দিনের মধ্যেই সপ্তম পে কমিশনের বেতন দেওয়া হবে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের বেকারদের জন্যও কিন্তু এদিন অমিত শাহ বড় কথা বলেছেন। আর সেই বড় কথা হলো যে পশ্চিমবঙ্গের বেকার যুবকরা তাদের চাকরির পরীক্ষা দেওয়ার জন্য ৫ বছর বাড়তি সময় পাবেন। এবং শুধু তাই নয়, তিনি এটাও বলেছেন যে 1 বছরের মধ্যেই কিন্তু সমস্ত সরকারি পদে লোক নিয়োগ শুরু হয়ে যাবে। সেই সঙ্গে যেসব সরকারি পদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মুছে ফেলেছে, বিলুপ্ত করে দিয়েছে, সেই সব পদকেও কিন্তু ফের নতুন করে চালু করে তাতে নিয়োগ করা হবে। অর্থাৎ একদিকে সরকারি বাবুদের জন্য, কর্মীদের জন্য যেমন তিনি বার্তা দিচ্ছেন, সেই সঙ্গে এ রাজ্যের বিশাল সংখ্যক বেকার যুবকদেরও কিন্তু আশ্বাসের বার্তা এদিন অমিত শাহকে দিতে দেখা গেছে। আর সব থেকে বড় যে বার্তাটা এদিন অমিত শাহ দিয়েছেন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করা, ভারতকে সীমান্তে সুরক্ষিত করা। আর এইটাই কিন্তু এই মুহূর্তে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের জন্য মাথা ব্যথা হয়ে আছে। আর এই মাথা ব্যথাটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অমিত শাহকে দিচ্ছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কিন্তু দিচ্ছেন। তিনি কিন্তু সীমান্তে কাঁটা তার দেওয়ার জন্য কোনো মতেই জমি ছাড়তে চাইছেন না। আর তাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কতটা তিতিবিরক্ত, কতটা ক্ষুব্ধ, সেটা বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই যে চ্যালেঞ্জ, যে দিদি আপাতত তো নাম বাদ গেছে, এরপর বিজেপি ক্ষমতায় এলে ধরে ধরে কিন্তু এক একজন অনুপ্রবেশকারীকে এদেশ থেকে তাড়ানো হবে। তবে অমিত শাহ এদিন তার ভাষণে সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছেন সেটা হচ্ছে তৃণমূল কিংবা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধুমাত্র মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো নয়, পুরো তৃণমূলকেই পশ্চিমবঙ্গের মাটি থেকে পুরোপুরিভাবে উপড়ে ফেলা। আর এ নিয়ে কথা বলতে গিয়ে অমিত শাহ ঠিক কি বলেছেন বন্ধুরা দেখুন। अब समय आ गया है कवि गुरु रविंद्रनाथ टैगोर का कल्पना का सोनार बंगला बनाने का समय आ गया है। भाइयों बहनों, समय आ गया है। मुझे बताओ, सोनार बंगला का निर्माण ममता बनर्जी और भाईपो कर सकते हैं क्या? अरे जोर से बोलो, कर सकते हैं क्या? मैं बंगाल की जनता को कहने आया हूं कि इस बार अगर तृणमूल कांग्रेस को वोट देने की गलती की तो यहां पर भाईपो का शासन होगा, ममता दीदी का शासन नहीं होगा। मुझे बताओ, आप लोग भाईपो के शासन से सहमत है क्या? अरे जोर से बोलो, सहमत है क्या? भाइयों बहनों, इस बार परिवर्तन करना। गत चुनाव के अंदर आपने भारतीय जनता पार्टी को 38% वोट दिया,
77 सीटें दी, कांग्रेस को 0 पर पहुंचाया, कम्युनिस्टों को भी 0 पर पहुंचाया। जरा जोर से बोलो, हुआ? घुसपैठिया निकला क्या? जोर से बोलो, निकला? भ्रष्टाचार रुका क्या? और सिंडिकेट बंद हुई क्या? ये तभी हो सकता है जब पूर्ण बहुमत से भारतीय जनता पार्टी की सरकार आप बनाए, तब हो सकता। ममता दीदी, जो करना है वो कर दो। मैं आपको बताता हूं कि आपका अंतिम मौका है। बंगाल के नए साल के बाद बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनने जा रही है। ये भाईपो कहते हैं, एक नाम बताए भ्रष्टाचार का, पार्थ चैटर्जी, ज्योति प्रिय मलिक, अनुव्रत मंडल, जीवन कृष्ण साहा, माणिक भट्टाचार्य, अजीत मैती, मदन मित्रा, चंद्रनाथ सिन्हा, परेश पाल, कुंतल घोष, अराबुल इस्लाम, फिरहाद हकीम, शोभन चैटर्जी, कुणाल घोष, रजत मजबूदार, सोहराब अली। ममता दीदी, ये सारे आपके साथीदार जेल जा चुके हैं, जेल जा चुके हैं। मुझे बताओ भाइयों बहनों, टीएमसी सरकार ने घोटाले किए हैं या नहीं किए हैं? जोर से बोलो, किए हैं या नहीं किए हैं? अगर टीएमसी में हिम्मत है तो ये सबका टिकट काट कर बताए, टिकट काट कर। मैं आज बताने आया हूं बंगाल की जनता को कि फिर से ये सारे भ्रष्टाचारियों को टिकट देने का काम ममता बनर्जी करने वाली। मुझे बताओ भाई, इतना भ्रष्टाचार करने वाले तृणमूल कांग्रेस को फिर से सत्ता देनी चाहिए? जरा जोर से बोलो, देनी चाहिए क्या? देनी चाहिए क्या? अरे सत्ता से नहीं निकालना है, सत्ता से निकालना एक कम सजा है। इनको बंगाल की जनता मूल समेत उखाड़ कर फेंक दे, ऐसा सजा देना है। पूरे बंगाल को घुसपैठियों का स्वर्ग बनाया है। उन्होंने सीएए का विरोध किया। अगर ममता बनर्जी सीएए का विरोध न करती तो एक एक बांग्लादेशी शरणार्थी को आज नागरिकता मिल गई हो। मगर मैं सभी हिंदू शरणार्थियों को कहने आया हूं, आपको चिंता करने की जरूरत नहीं है। ऊपर भाजपा सरकार है, एक भी हिंदू शरणार्थी की नागरिकता नहीं जाने वाली। भाइयों बहनों, बंगाल को बांग्लादेशी घुसपैठियों से भर दिया, क्योंकि उसमें उनको अपनी वोट बैंक दिख रही और तुष्टीकरण के अलावे दीदी कुछ नहीं कर। उनको अब मंदिर बनाने की सूझ रही है। अरे ममता दीदी, हमने राम मंदिर बनाया, 550 साल के बाद रामलल्ला को भव्य मंदिर में बिठाने का काम नरेंद्र मोदी ने। काशी विश्वनाथ कॉरिडोर बनाया, महाकाल कॉरिडोर बनाया, आपने उस वक्त कहीं कुछ नहीं किया और अब आपको मंदिर की याद आती है। बंगाल की जनता आपके छलावे में नहीं आएगी भाई, मगर मैं तो
जो भी मंदिर जिस उद्देश्य से बना रही है उसका स्वागत करता हूं। मगर ममता जी, आपके बंगाल में ये बाबरी मस्जिद फिर से बन रही है, किसकी जिम्मेदारी है? जरा बंगाल की जनता को बताओ भाई, मुझे बताओ बंगाल के वासियों, बाबरी मस्जिद फिर से बननी चाहिए क्या? अरे जोर से बोलो, बननी चाहिए क्या? ये हुमायूं कबीर और ममता एक ही थैले के चट्टे पट्टे है, चट्टे पट्टे है। हुमायूं कबीर को योजना पूर्वक बाहर भेजकर बाबरी मस्जिद बनाने का षड्यंत्र ममता बनर्जी ने किया है, जिससे हिंदुओं में नाराजगी न आए। ममता दीदी, आप चिंता मत करो, इस राज्य का हिंदू और मुसलमान दोनों आपको जान चुका है। इस बार आपकी विदाई तय।